সেনাবাহিনীর ভিতরে একটা তীব্র অসন্তোষ আছে। ওয়াকারুজ্জামানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ওয়াকারকে সেটা ওয়াকারের ব্যাটম্যান দিয়ে হতে পারে, তার ড্রাইভার দিয়ে হতে পারে, তার কাছের মানুষ দিয়ে হতে পারে, কোনো একজন তিন বাহিনীর সে ছাড়া বাকি একজন বাহিনীর একজন প্রধানকে দিয়ে হতে পারে, কোনো একজন কাছের লেফটেন্যান্ট জেনারেল দিয়ে হতে পারে, এবং এই ধরনের সম্ভাবনাটা সব থাকছে। আপনারা কে কি জানেন বা কতটুকু জানেন আমি সেটা যাচাই করা আমার পক্ষে সম্ভব না। আমি আমার ব্যক্তিগত যে ক্যাপাসিটি আছে এতটুকু ক্যাপাসিটি আপনি আপনাকে বলতে পারি যে সরকারের যেই বর্তমানে যে সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, সেই ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিন করবার জন্য, অর্থাৎ তাকে খুন করবার জন্য একটা ইনিশিয়াল একটা পরিকল্পনা হয়েছে। এখানে তারা তিনটা পদ্ধতি অবলম্বন করবে। প্রথমত তারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবে। পরবর্তী সময়ে তার একটা কাউন্টার পার্টকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, লেফটেন্যান্ট জেনারেল, এবং এমনকি আপনি অবাক হবেন না যে তিন বাহিনীর কোনো এক বাহিনীর প্রধান যদি কোনো ধরনের বিট্রে করে বসে, আপনি সেটা তো খুব বেশি কিছু নাই। পরিকল্পনার ভেতরে একজনের নাম, আমি ধরুন একজনের নাম আমার কানে এসেছে, এবং গুরুত্বপূর্ণ দেশের কোনো এক সংস্থার মাধ্যমেই আমাকে অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে ব্রিফ করা হয়েছে। ফলে এন্ড অফ দ্য ডেতে এই তথ্যগুলো সেনাবাহিনীর প্রধান হয়তো বা জেনে থাকবেন, তার জানা উচিত। যদি আমি ব্রিফড হই তাহলে তিনিও ব্রিফড হবেন বলে আমি ধারণা করি। নাম্বার ওয়ান, তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে, এবং তাকে খুনের পরপর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে, তাকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার্জ আনা হবে এবং তার একটা স্পিডি ট্রায়াল হবে। এবং এইসব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু চাকুরিচ্যুত অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে। এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে জঙ্গি সৈয়দ জিয়াউল হক। সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় 2 মাস ধরে। এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত। আর দেশের বাইরে থেকে কিছু প্রাক্তন সেনা যারা সাবেক তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসারও এটার সাথে জড়িত আছে। আমাকে পৃথিবীর অন্যতম সেরা একটি গোয়েন্দা বাহিনী থেকে ব্রিফ করা হয়েছে। সিম্পল আছে, আমাকে ব্রিফ করা হয়েছে, আমাকে বলা হয়েছে দেশটা কোন পরিস্থিতির দিকে যাচ্ছে, এবং তারা এটা বলেছে যে বার্মা অ্যাক্ট অনুযায়ী আমেরিকা যে 2022 সালের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করবার জন্য তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যাপারে তারা একটা দীর্ঘ সময় খতিয়ে দেখেছে। ইনফ্যাক্ট গত 3 বছর তারা চেষ্টা করেছে। যেসব দলগুলো আসলে যাদের বাংলাদেশে বেইজ আছে তারা আসলে কখনোই এই ব্যাপারগুলোতে সরাসরি ঐক্যমত্যে আসেনি। পরবর্তী সময়ে তাদের কাছে মনে হয়েছে যে এটি অ্যাডহক বেসিসে রাজনীতি নয়, কিন্তু বাংলাদেশে একটি আপনার অভ্যুত্থানের মাধ্যমে, ষড়যন্ত্র উৎখাতের মাধ্যমে অভ্যুত্থান তারা চেষ্টা করেছে। সেই অভ্যুত্থান হয়নি, ষড়যন্ত্র তারা সফল হয়েছে, এবং কিছু টোকাই জঙ্গি এদের মাধ্যমে তারা এই সরকারকে সরিয়ে দিয়ে তাদের যেই আমেরিকান যেই প্ল্যান আছে এটা বাংলাদেশে বাস্তবায়ন করছে। এখানে মাথা রাখা দরকার যে আপনার রাখাইন বলছি, আপনার মিয়ানমারের যে আরাকান যেই রাজ্যটা আছে সেটার একটা অংশ রাখাইন বটে, কিন্তু আরাকান আর্মি সেখানে আপনি জানেন যে একটি অংশ তারা দখল করে নিয়েছে, এবং এদেরকে আপনার ফুয়েল করবার যেই রাস্তাটা সেটা বাংলাদেশের একটি অঞ্চলকে আমেরিকা বেছে নিয়েছে। আমেরিকার অসংখ্য অফিসার এখন বাংলাদেশে আছে। খুব শীঘ্রই সময়ের ভেতরে বাংলাদেশ চিটাগং বন্দর দিয়ে অস্ত্র আসবে, এবং এক ধরনের আমি বলবো যে অস্ত্র আসবে, ইকুইপমেন্টস আসবে, গোলা বারুদ আসবে, এবং এই ধরনের আলোচনা অলরেডি সমাপ্ত হয়েছে। আমেরিকা চায় এই অঞ্চলটাতে শক্তিশালীকরণ এবং বিশেষ করে এখানে একটা নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করা, যেটার প্রতিষ্ঠায় তারা থাকবে। চায়না অলরেডি নড়ে চড়ে বসেছে, জান্তা বাহিনী অলরেডি নড়ে চড়ে বসেছে, এবং চায়না জান্তা বাহিনীর মধ্যে মিটিংও হয়েছে, এবং বাংলাদেশকে একটি যুদ্ধের দিকে ইউনুস নিয়ে যাচ্ছে। ইউনুসকে এনেছে বাংলাদেশকে বিক্রি করবার উদ্দেশ্যে, এবং তার একটা স্পেশাল ব্যক্তিকে বাংলাদেশে নিয়ে এসেছে। এর নাম হচ্ছে খলিলুর রহমান। আপনারা জেনে থাকবেন খলিলুর রহমান বাংলাদেশে একজন সচিব ছিলেন 2001-এর পর নানা ধরনের স্ক্যান্ডালে এবং একটি খুনের দায়েও সে জড়িত। তাকে বাংলাদেশ ছাড়তে হয়, তাকে আমেরিকা বেছে এনেছে এবং মনে করেছে এই লোকটি তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি।
এবং আমি আবারও আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, আমি এর আগেও 2 বছর আগে আমি একটি ভিডিও দিয়েছি, আপনি নিশ্চয়ই দেখে থাকবেন বা জেনে থাকবেন। সেখানে আমি পরিষ্কার করে ভবিষ্যৎবাণী করেছিলাম যে হোসেন জিল্লুর রহমান কিংবা ইউনূস দুইজনের একজনকে দিয়ে বাংলাদেশে একটি সরকার গঠন করা হবে এবং বাংলাদেশে ইকোনমিক ক্রাইসিস এবং একটি মব কালচারের মধ্য দিয়ে সরকারকে উৎখাতের একটি পরিকল্পনা করা হচ্ছে। এটি আমি 2023 সালের 13ই অগস্ট একটি ভিডিওর মাধ্যমে বলেছি, যেটি সত্যিতে পরিণত হয়েছে। এবং আমি ফাইনাল ওয়ার্নিং দিয়েছিলাম 2024 সালের 17ই জানুয়ারি, সেটিও বলেছি। এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমি পরিপূর্ণ রিপোর্ট দিয়েছিলাম যে হোয়াটস গোয়িং অন। কতটুকু ব্যবস্থা নেওয়া হয়েছিল কি হয়নি আমি সেটা বলতে পারবো না, বাট আমার ওই বক্তব্যগুলোর এভিডেন্স আছে, প্রমাণ আছে, আমার ইমেইল আছে, ভিডিও আছে, আমাকে বিশ্বাস করা যায় বলে আমার ধারণা। এবং এখন আমি যে কথাটা বলছি যে ওয়াকারুজ্জামানকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, ওয়াকারকে সেটা ওয়াকারের ব্যাটম্যান দিয়ে হতে পারে, তার ড্রাইভার দিয়ে হতে পারে, তার কাছের মানুষ দিয়ে হতে পারে, কোনো একজন 3 বাহিনীর সে ছাড়া বাকি একজন বাহিনীর একজন প্রধানকে দিয়ে হতে পারে, কোনো একজন কাছের লেফটেন্যান্ট জেনারেল দিয়ে হতে পারে, এবং এই ধরনের সম্ভাবনার ছক আঁকছে। আজকে একটা ছোট্ট নিদর্শন আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে জাহাঙ্গীর গেটের সামনে অবসরপ্রাপ্ত বা যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেসব আপনার সৈনিক এবং অফিসাররা এখানে জড়ো হয়েছে। এটা একটা ইঙ্গিত মাত্র, এটিকে কমপ্লিটলি ফুয়েল করছে একজন জঙ্গি, তার নাম হচ্ছে সৈয়দ জিয়াউল হক। সো এখানে ডিজিএফআই এর কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারে বলে আমাদের কাছে বা আমার কাছে বলা হয়েছে। আমার কাছে সরাসরি না বলা হলেও আমাকে কয়েকটা নাম দেওয়া হয়েছে, বলেছে তাদের ব্যাপারে তথ্য যদি আমি জানি তাহলে এই তথ্যগুলো মানুষের সামনে আনার জন্য। সো আই এম ওয়ার্কিং অন ইট। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলে নেই, এই সরকারকে উৎখাত করবার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমাদের লক্ষ্য হচ্ছে, অ্যাটলিস্ট আমার লক্ষ্য হচ্ছে এই সরকারকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের 57 ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং যারা ক্যাবিনেটে ছিল এখনো ক্যাবিনেট আছে, সবকিছুই আছে, বাট একটা অদ্ভুত ঝুলন্ত অবস্থা বিরাজ করছে। এটি একটি দখলদার বাহিনী দেশকে জুড়ে আছে। আপনি পরিকল্পনার কথা বলছেন, আমি মনে করি না যে এখানে পরিকল্পনার কিছু আছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই ঝড় ঝঞ্ঝা এই দখলদার বাহিনীকে রক্তচক্ষু উপেক্ষা করে আজকে রাস্তাতে তারা মিছিল করেছে, যেটা আমাদের সাংবিধানিক অধিকার। সেই জায়গাতে আলোচনা করতে হচ্ছে যে আমাদের পরিকল্পনা কি করতে পারবো কি পারবো না, এইসব আলোচনা। ফলে আমি যে কথাটা বলতে পারছি সেটা হচ্ছে যে এই অবৈধ দখলদার যাদেরকে আপনারা সরকার নামে অভিহিত করছেন, এরা কোনোভাবে অপারেট করতে পারবে কিনা, তাদের উচিত কিনা, সেটা নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত। আমাদের এই মিছিল কত বড় বা কত লম্বা বা কি আসলে বিষয়, সেগুলো নিয়ে। যাদেরকে দেখছেন তাদেরকে আপনি আওয়ামী লীগ কর্মী কেন বলছেন আমি জানি না। তারা বাংলাদেশের সাধারণ দেশপ্রেমিক নাগরিক হতে পারে, আওয়ামী লীগকে সমর্থন করতে পারে, এমন হতে পারে। সুতরাং আপনি নিশ্চিতভাবে আপনি বলতে পারেন না যে আওয়ামী লীগের কর্মী বা নেতা। আমি মনে করি সারা বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতা কর্মী বোধ এখানে এসেছে। ফলে আজকে যেই আন্দোলন দেখেছেন এটি জনগণের স্বতঃস্ফূর্ত হয়ে মাঠে নেমেছেন। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে পরিকল্পনা স্পষ্ট, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে ফিরিয়ে আনা, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে আনা, জাতির জনক এবং বাংলাদেশ যে চেতনার উপরে যে সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে সেটাকে ফিরিয়ে আনা। এবং এইটার জন্য আমাদের যা যা করণীয় দরকার আমরা তা করবো। আজকে আপনি যে মিছিল যা দেখেছেন, এটি সাধারণ জনতা স্বতঃস্ফূর্ত হয়ে পড়েছে। প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর খুব স্পষ্ট নির্দেশনা আছে যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের কনস্টিটিউন্সিতে যারা এই ধরনের মামলা হামলার শিকার হয়েছেন, জেলে আছেন, তারা যাতে টেক কেয়ার করেন তার কর্মীদেরকে। এছাড়াও সেখানকার যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা আছে তাদের কাছে নির্দেশনা রয়েছে। আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিং গুলো অ্যাটেন্ড করেন বিভিন্ন গ্রুপে, তারপরে বিভিন্ন জেলা ভিত্তিক জায়গাতে যান, তাছাড়া বিভিন্ন সময় সেসব মেসেজ গুলো পৌঁছানো হয়। বাংলাদেশের অনেক এমপি এগুলোতে কাজ করছেন, কোনো সময় হয়তো তাদেরকে রিচ আউট করতে পারেনি কেউ, কিন্তু আমার জানা মতে নেতাকর্মীদেরকে আইনি খরচের জন্য সাধারণ যারা সমর্থক আছে তারাও নানানভাবে অর্থনৈতিকভাবে সহায়তা দেওয়া হয়েছে, ফান্ড ক্রিয়েট করা হয়েছে। এমনকি আমি বলতে পারি যে আমার নিজের জেলার কথা বলতে পারি, লক্ষ্মীপুরে, সেখানে এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে যারা এই আপনার বর্তমানে খুবই সঙ্গীন অবস্থায় থাকে নেতাকর্মীদের জামিনের জন্য, তাদের ফ্যামিলির জন্য কিছু কিছু ফান্ড কাউকে সুনির্দিষ্টভাবে এইভাবে দেওয়া হচ্ছে নানান পদ্ধতিতে।
তবে আমার মনে হয় যে এইটার ব্যাপারে আরো হয়তো বা একটু টেক কেয়ার করা উচিত, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন ওই কনস্টিটিউয়েন্সিতে, তাদের ক্ষেত্রে সেখানে কিছু অভিযোগ আছে, অভিমান আছে। তো এগুলো নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলছি, কাজ করছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারগুলো দেখছেন। সো আমার ধারণা যে এই সমস্যাগুলোর হয়তোবা কোনো ক্ষেত্রেই আসলে 100% সমাধান সম্ভব হয় না যে কোনো ব্যাপারেই, তবে আমার ধারণা 90-95% উপরে সমাধান হয়ে যাবে। এভরিবডি ইজ ওয়ার্কিং অন। আমাদের একজন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছুদিন আগে, এখানে আপনার একটা জিনিস দেখার রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ফেসিজম বলে যে ব্যাপারগুলোকে বারবার বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছি। আমি আপনাকে এর আগে অনেকগুলো টকশোতে পরিষ্কার করে বলেছি যে এই দুর্বৃত্তরা, এই খুনি, এই টোকাই, এই জঙ্গি, এই রাজাকারের বাচ্চারা, ওরা নিজেরা যা মনে মনে যে কল্পনাগুলো করে, অর্থাৎ তাদের যে চরিত্র, সেগুলো বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের উপরে চাপিয়ে দিতে চেয়েছে। তারা এই আয়নাঘর বলে যে কাল্পনিক ঘটনাগুলোকে বর্ণনা করেছে, এই কাল্পনিক ঘটনা বলে যে টর্চারের বর্ণনা দিয়েছে, মূলত এইটা তাদের মনের মধ্যে বা তাদের মগজের মধ্যে থাকা এক ধরনের অবস্থান, যেটা তারা করতে চায়। যেই কথাগুলো এতদিন আমাদের উপরে চাপে দেওয়া হয়েছে, এইভাবে টর্চার করি, ওইভাবে টর্চার করি, এই জিনিসগুলো মূলত তারাই করতে চেয়েছে এবং তারাই এটা করছে। বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন দেখেছেন যে একজন চলচ্চিত্র অভিনেত্রী কোনো একটি নাম ভূমিকাতে বা কোনো একটি রোলে অভিনয় করবার জন্য তিনি মামলার আসামি হয়েছেন? আপনি কখনো দেখেছেন যে আমাদের চলচ্চিত্র বা বিনোদন জগতের যেসব অভিনেতা অভিনেত্রী আছে, পাইকারি হারে তাদের বিরুদ্ধে এরকম মামলা হয়েছে? কোনোদিন শুনেছেন সুপ্রিম কোর্টের এত হাজার হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে? আপনি আমার কথাই ধরুন না কেন, আমার স্পষ্ট অ্যালিবাই আছে, অর্থাৎ আমার অ্যালিবাই ডিফেন্স আছে। আমি জুন মাসের 17 তারিখ থেকে আজ অবধি বাংলাদেশের বাইরে, আমি সেই সময় আমার আম্মার চিকিৎসার জন্য, অর্থাৎ ক্যান্সার চিকিৎসার জন্য আমি চেন্নাইতে অবস্থান করলেও আমার বিরুদ্ধে 18টি খুনের মামলা হয়েছে, যার মধ্যে একাধিক মামলা রয়েছে, তো আমি জানি আরো হয়তো রয়েছে গণহত্যা। আমি এও জানি যে আমার বিরুদ্ধে 18টি মামলা আমি শুধুমাত্র ডকুমেন্টস পেয়েছি। বিভিন্ন মানুষজন আমাকে বলেছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আমার নাম দেখেছে, অর্থাৎ আমার বিরুদ্ধে শতাধিক মামলা হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। অথচ আমি সেই সময় বাংলাদেশেই ছিলাম না। ফলে এটি একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এই যে তারা এত বছর ধরে আমাদেরকে নানান ধরনের গল্প শুনিয়েছে যে আমরা নাকি লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে ঘর ছাড়া করেছি, মামলা দিয়েছি, এটা মিথ্যা কথা ছিল। তারা এই কাজটা করতে চেয়েছে, অর্থাৎ ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড, আমরা একটা মানুষেরই দুটো চরিত্র দেখেছি। ওরা আসলে এতদিন একটা ভদ্র মানুষের বা একজন নির্যাতিত মানুষের মুখোশ পরে মিডিয়াকে বলেছে, মানুষকে বলেছে, ইন্টারন্যাশনাল মিডিয়াকে বলেছে মূলত এই মনস্টারটা তারা হতে চেয়েছে। এই হতে চাওয়ার যে কাল্পনিক অবস্থানটা, সেইটা এতদিন মানুষকে তারা ব্যাখ্যা করেছে। আমরা এখন যখন চারদিকে তাকিয়ে রয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নাম উচ্চারণ করে সামনে মামলা হয়েছে। নিজম মজুমদার বলেছেন এই মনস্টার হওয়ার কাল্পনিক জিনিস তারা আওয়ামী লীগের উপর চাপাতে চেয়েছে। ফাইন, আওয়ামী লীগ তখন কি করেছে? কোন মানুষ যদি আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, বাংলাদেশ আওয়ামী লীগ তো তাকে মেরে ফেলতে পারে না, তাকে খুন করতে পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ নীতিগতভাবে প্রতিবাদ করেছে, সত্য নয় বলেছে, এটি ভ্রান্তি বলেছে, এটি মিথ্যাচার বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ যদি সত্যিকারের ফেসিস্ট হতো, তাহলে ওরা আজকে যেটা করেছে আমরা সেটা করতাম। যারা আমাদের ব্যাপারে অভিযোগ দিয়েছে তাদেরকে তখন আমরা জেলে ঢুকাতাম। আমরা যেটা করেছি করিনি, বরঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা বছর আমাদের বিরুদ্ধে কথা বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খবর নিয়েছে, তাকে চিকিৎসা করবার জন্য সিঙ্গাপুরে পাঠানোর জন্য সমস্ত চেষ্টা তিনি করেছেন। মওদুদ আহমেদ, তাকে তিনি বলেছেন তার চিকিৎসার ব্যবস্থা। এছাড়া আপনি জানেন গাজী মাজহারুল আনোয়ার কোনোদিন আমাদের পার্টি করেননি, অথচ তার মৃত্যুর পরে তার সমস্ত টাকা পয়সা, চিকিৎসা, এবং যারা বিএনপি আওয়ামী লীগ এগুলো কখনোই দেখেনি। এই যে বিনোদন জগতের কথা বলছেন, এই যে রাজীব সাহেব, তিনি বিএনপি করতেন। এই যে আপনার গাজী মাজহারুল আনোয়ার বলেন, বিএনপি সমর্থিত অসংখ্য বিনোদন জগতের ব্যক্তিদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানি অমুক লোকটি বিএনপি করতো। আমাদের কাছে এইগুলো মুখ্য ছিল না, মুখ্য ছিল তিনি একজন শিল্পী, একজন গীতিকার, একজন গায়ক। তার
বাংলাদেশ আওয়ামী লীগ যদি মনস্টার হয়ে উঠতে চাইতো তাহলে এই গল্প আজকে আমি আপনাকে শোনাতে পারতাম না। মনস্টার হয়নি বলেই তার উপরে চড়াও হয়েছে। তবে 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 আজকে আমাদেরকে এরা যা দেখিয়েছে, আমি বলছি না যে ভবিষ্যতে আমরা মনস্টার হব, তবে আমরা এর প্রত্যেকটি ঘটনা মনে রাখবো। মনে রাখার পরে আমাদের অ্যাকশন কি হবে সেটা আমি আপনাকে এখন বলতে চাই না। আমার একটা ব্যক্তিগত চিন্তা আছে, অমুকের একটা ব্যক্তিগত চিন্তা আছে, কিন্তু আমাদের দলের এক্স্যাক্টলি আমরা কোন অবস্থানে যাব, কোন সিদ্ধান্ত নিব, কি হবে না হবে, এগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে ভবিষ্যতে আমরা